এরকম কিছু জিনিস খুব ভালো লেগেছে। ইভেন আপনার যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার যে বিধান, এটা এক্সিস্টিং বিধানের চেয়ে অনেক ভালো। কয়েকটা ব্যাপারে আমি কথা বলতে চাই, এটা না বললেই নয়। যেমন এই বাস্তবায়নের পদ্ধতি, পথরেখা যেটা বলেছেন, সেটা নিয়ে আমার দুইটা অবজারভেশন আছে। খুবই ভালো হয়েছে পথরেখাটা, কিন্তু একটা কথা বলা হয়েছে, যেমন এটা আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসাবে কাজ করবে। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের নজির রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের নজির রয়েছে। এটা খুবই কনস্টিটিউশনাল একটা লেজিটিমেট পদ্ধতি। সংসদই এখানে আপনার সংবিধান পরিষদের কাজ করবে। নেপাল শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। এখন আপনারা যে যখন একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে, তখন কিন্তু সে খুব অল্প সময় দিতে পারে। যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয় যে সপ্তাহে 2 দিন তারা সংবিধান পরিষদে কাজ করবে, বা একটা সেশন বা 4টা সেশন সপ্তাহে করবে, কিন্তু এমনি সে খুব কম সময় পাচ্ছে। এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, সে তার সম্পূর্ণ সময়ে খুব বেশি হলে 50% সময় এখানে দিতে পারবে। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে, এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে, তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে। এখানে হচ্ছে আমার আপত্তি। শুনে, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব? নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ এবং সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট গুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস, যেটাকে সমাজে বহু বছর যাবত ঐক্য আছে। যেমন সংসদ সদস্যরা 90 দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, 89 দিন পর্যন্ত, 89 কার্য দিবস পর্যন্ত একাধারে 90তম দিনে তার সংসদ সদস্য চলে যায়। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি, এইগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে, এই জন্য আমি 72-এর বোঝা কেন বহন করবো, এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। দ্বিতীয় যে পথরেখাটা দিয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফাসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর। জুলাই সনদে কি এত কিছুই থাকবে? এটা সংবিধানে লিখতে হবে, তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মনে আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমন হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা সম্ভব হতে পারে। এটা একটু ভেবে দেখেন, বাট নতুন চিন্তা, খুবই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, যে যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চ কক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষমতা যদি উচ্চ কক্ষকে দেন, তাহলে উচ্চ কক্ষে বিএনপি, জামাত এবং নাহিদের দল তাদেরকে নিয়োগ দিবে যারা দলদাস হবে। উচ্চ কক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে, এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা। আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিসটা কি করতে পারে, ইতিহাস তো আপনাদের মনে আছে। যাই হোক, একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, ওনার আবার অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, চিফ জাস্টিসের যে ক্ষমতা, এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম। এখানে আপনার আচ্ছা, কি কারণে বলতে গেছিলাম ভুলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হয়েছে উচ্চ কক্ষের উপর অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে আপনারা একটু রেশনালাইজ করার চেষ্টা করেন যে সবকিছু তারা করতে পারবে কিনা। আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে। আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে। আমার সবসময় যে জিনিসটা বিশ্বাস করি, কি আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই, আমরা সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি। আপনি খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলা থেকে বলেছি সরকারের 3টা অর্গান থাকবে।
একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে সংসদ। আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে দুইটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল, একটা হচ্ছে উচ্চ আদালত, একটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। আমাদের যে নতুন কমিশনগুলো হয়েছে দেখেন, ইনফরমেশন কমিশন, তারপরে যে আমাদের নতুন কমিশন হয়েছে আপনার হিউম্যান রাইটস কমিশন, কম্পিটিশন কমিশন, কি রেজাল্ট দিয়েছে? বরং এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরো কত বেগবান করা যায়। আপনারা যেমন স্থায়ী কমিটির কথা বলেছেন, স্থায়ী কমিটির ক্ষেত্রে কয়েকটা কমিটির কথা বলেছেন, ওটা যেন অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয়। এর মধ্যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির নাম ঢুকালেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, শুধু এই তিনটা স্থায়ী কমিটি যদি নিয়ম করে দেন, এটা সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে, তাহলে এটা মনে হয় আর একটু বেশি আপনার ইম্পর্টেন্স পাবে। আর সংবিধানে যে কমিটিগুলোর কথা উল্লেখ করেছে ঠিক আছে, এর মধ্যে এস্টিমেট কমিটি বা এস্টিমেট কমিটি বাংলা মধ্যে হিসাব কমিটি, না এস্টিমেট কমিটি নামটাও ঢুকালে ভালো হয়। আরেকটা জিনিস একটু বলি যে প্রধানমন্ত্রীর মেয়াদ যে 2 বছর আপনারা বলেন, এটা খুব জনপ্রিয় দাবি, আমারও দাবি। তা আমি দেখলাম যে কোন একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী 2 বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী 2 বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো, যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। কারণ প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। আপনি ইন্ডিয়া বলেন, ইউকে বলেন, কোথাও কিন্তু নাই। ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী 2 বছর মেয়াদ কেন, আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না, 2 বছর মেয়াদ করলে হবে। 2 বছর মেয়াদ যদি বাংলাদেশের বর্তমান যে সিস্টেম ছিল, 2 বছর 2টা মেয়াদও যদি রাখেন, আপনারা যেটা করতে চান, যাচ্ছেন একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। কারণ 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী বলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না, 2 মেয়াদ মানে 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস, ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। আরেকটা কথা, যে উচ্চ আদালত প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম, সেটা আমার মনে পড়েছে। মানে বাংলাদেশের চিফ জাস্টিস ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে আমার অ্যানালাইসিস, আমি কনস্টিটিউশনাল ল পড়াই প্রায় 20-25 বছর যাব, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই 2টা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। যে এত ক্ষমতা প্রধান বিচারপতির, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে, একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে। বিএনপি ক্ষমতা সে কি করবে, আওয়ামী লীগ পন্থী যে জাজগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না। আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইট শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ ওগুলি দিবে, বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটার্স, কোম্পানি ল ম্যাটার্স, এরকম বাকি বেঞ্চই দিবে না। একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে, একটা লোক, চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে, আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি, এনসিপি, জামায়াত, অন্য যে কোনো দল, তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে। এত ক্ষমতা থাকা বোধহয় সম্ভবত ঠিক না। আরেকটা কথা বলি, একটু শেষ করি, এটা আমাদের সমাজের একটা ব্যাধি, আমি খুব সরি এটা বলতেছি। সেটা হচ্ছে, আমরা মনে করি কি পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে। আমি দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের পর সবাই বলছে 72-এর সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। অবশ্যই 72-এর সংবিধানের ফল ছিল, বাট 72-এর সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে, 72-এর সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলা দেখেছিলাম 90 থেকে 2006-7 পর্যন্ত, সেখানে কি, বা জিয়াউর রহমানের আমলে, সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি? সংবিধানে কি সব? সংবিধান তো একটাই, আরো অনেক 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 আইন আছে সংবিধানে। আমার একটা মনে আছে, আমি কামাল স্যারের সাথে একবার ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম। তখন মোহাম্মদ নাশিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন, সবাই মিলে চিন্তা করছে কি সংবিধান করা যায়। ইয়ামিনরা আসলো, তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো,
তারপর আমরা খুঁজে দেখলাম মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, সবাই স্বাধীন, এটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না, মোটা একটা সংবিধান, সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান। তো কি হয়েছে? মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে? আর ইউকে তো কোনো সংবিধানই নাই, কম্পাইল কোনো সংবিধানই নাই। ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে? ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান, আমেরিকার তো পাতলা একটা সংবিধান। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়, বিরাট পরিবর্তন। একটু খুবই বিনয়ের সাথে বলি, ধরেন আমাদের দেশে সিভিল প্রসিডিউর কোড আছে, আমি খুব অবাক হয়েছি শুনে যে ওইখানে প্লেইন্ট যে আর্জিটা রিটেন স্টেটমেন্ট, সেই দুইটা জিনিসই আপনার পরে পরে শোনানো হয়। আর যিনি প্লেইন্ট লিখেছেন, যিনি রিটেন স্টেটমেন্ট লিখেছেন, মাথা নাড়তে থাকেন, হ্যাঁ এটা উনি লিখেছেন। এই শুনানি করতে 2 বছর চলে যায়, কারণ অনেকদিন পর ডেট পড়ে। তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন, আমরা করে দিয়েছি এটা সংশোধনী করে, যে প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট কোর্টে পড়তে হবে না, কোনোভাবে পড়া যাবে না, শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিবে, ঝামেলা শেষ। সিভিল বলাতে একটা মামলা করি আমরা, আবার এক্সিকিউশনের জন্য আবার মামলা করি, সেটার জন্য আরো 5 বছর লাগে। আমরা বলেছি এক্সিকিউশন আর টাইটেল স্যুট একসাথে করতে হবে। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় বড় জিনিস আপনার এই অ্যাক্ট অফ পার্লামেন্টে চেঞ্জ করে করা যায়, বা নতুন অ্যাক্ট অফ পার্লামেন্টে করা যায়। তো এগুলি একটু সারা জীবন সমালোচনা করে অভ্যাস, তো এখন আপনার অনেক বেশি প্রশংসনীয় দিক ছিল, সেগুলি একটু কম বললাম, ক্ষমা করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর আসিফ নজরুলকে। এবারে জনাব সালাউদ্দিন আহমেদকে অনুরোধ করবো, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার মন্তব্য জানাবার জন্য। বিএনপি এই গোটা সংস্কার প্রক্রিয়ায় অন্যতম অংশীদার, তাদের অবস্থান কি সেটা তার কাছ থেকে হয়তো খানিকটা আমরা শুনতে পারবো। কোনো প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলে তিনি যোগ করবেন নিশ্চয়ই। জনাব সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আগে বলতে দেওয়ার জন্য। আমার সকালেও একটা এনগেজমেন্ট ছিল, দিয়ে একটা কথা, আমাকে ক্ষমা করবেন। আজকের সবাই তো কোনো সভাপতি নাই মনে হয়। যাই হোক, আমার সামনে যারা বসে আছেন তারা বাংলাদেশের সবচেয়ে বিদ্বান ব্যক্তি, এবং অনেকেই মিসেস আইরিন খানের মতো অনেকেই আমাদেরকে গর্বিত করেছেন বিদেশে, পৃথিবীব্যাপী। তা আমি এখানে প্রফেসর আলী রিয়াজের কথা না বললে এটা অসম্মান হবে। আমার ভাই আসিফ নজরুলের কথা যদি না বলি সেটা অসম্মান হবে। দাদা দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, বড় ভাই বুদিউল আলম মজুমদার আছেন, প্রায় সময় আমার সাথে ঝগড়া হয়, এবং ইফতেখার সাহেব আছেন। আর যাদেরকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, অত্যন্ত নির্যাতিত একজন মানুষ আমার ভাই শহীদুল আলম সাহেব, এবং পলিটিক্যাল লিডার হিসাবে আমি আজকে সবার শেষে সম্বোধন করছি, সেজন্য লিডাররা আমার ওপর নারাজ হবেন না, কারণ আজকে অর্গানাইজারদেরকে আগে সম্বোধন করছি। যেন জুনায়েদ সাকি, বাংলাদেশের অহংকার নাহিদ, আমার ভাই মঞ্জু, আদার্স, যদি কেউ বাদ পড়ে থাকেন আমাকে আবারও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের অনেকের সাথে আমার আলাপ হওয়ার সুযোগ হয়নি, বাট তাদের মধ্যে প্রতিনিধিত্ব আকারে অনেকেই আমার সাথে কথা হয়েছে, আমাদের সাথে কথা হয়েছে। সংস্কার কমিশনের সাথে তো 3 দিন অনবরত প্রায় 12 ঘন্টা ধরে কথা হয়েছে। এখন যে কথাগুলো মাননীয় আইন উপদেষ্টা বলে গেলেন, তার শেষের দিকের থেকে আমি বটম আপ করে কথা বলি যে সব বিষয় সংবিধানে থাকলেই, একটা সমৃদ্ধ এবং বড় আকারের ভলিউমের সংবিধান হলেই সেই রাষ্ট্র যে উন্নত গণতন্ত্রের অধিকারী হয় না, সেটা অনেক জায়গায় পরীক্ষিত। সেই জন্য ওনার কথাই আমি আবার রিপিট করি, অনেকগুলো কমিশন এবং অনেকগুলো আইন এবং অনেকগুলো সংস্কার আমরা পার্লামেন্টের এনাক্টমেন্টের মধ্য দিয়ে নিয়ে আসতে পারি, যেগুলো সময়ে সময়ে সমাজের চাহিদা অনুসারে আমরা
পরিবর্তন করতে পারবো না। সংবিধানে একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া আর কখনো সংশোধন করা সম্ভব হবে না। সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তবে সংবিধান তো ডেইলি পরিবর্তন হয় না, এবং সংবিধান প্রতিনিয়ত প্রণয়ন করা হয় না। গণপরিষদের মাধ্যমে 1972 সালে, যদিও সেই গণপরিষদটা বিতর্কিত, বাট এটা ফ্যাক্ট অ্যান্ড ব্যালট হয়ে গেছে, সেজন্য বৈধ। এখন সেই 1972 সংবিধান তো 17 বার পরিবর্তন হয়েছে। সামনে যেটা হবে, আমি আবারও আইনমন্ত্রীর কথা বলি, যে সামনে পার্লামেন্ট নির্বাচন হবে তিনি বললেন, ধন্যবাদ জানাই, কারণ সরকারের প্রধান নীতি নির্ধারক হিসাবে সেটা একটা অনুষ্ঠানে যখন বলে ফেললেন, সেই সংবিধান, সেই পার্লামেন্ট নির্বাচন, রেকর্ডটা চেক করতে পারেন, আমি রেকর্ড করেছি। তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমরা একটা দ্বিমত পোষণ করি যে গণপরিষদের ভূমিকাটা পালন করবে, অবশ্য সেটার সমালোচনা তিনি করেছেন। গণপরিষদ হিসাবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী রিয়াজদের ভাষায় রিরাইটিং অফ দি কনস্টিটিউশন, যেখান থেকে অনেকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই তো রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমার একজন সমালোচনা করেছিল যে পার্লামেন্টকে আমি মাদার অব দি মানে ইনস্টিটিউশন বলেছি, আসলে সেটা মাদার বলি নাই আমি। সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয়, তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সেই গণপরিষদ গঠিত হয়, হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে। সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায়, তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে, সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি, যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। আসি আবার আপনাদের কথায়, ওইখানে বেশি বলে ফেললাম। যেই প্রস্তাবগুলো আপনারা করেছেন তার মধ্যে আমি দেখলাম 7টা হচ্ছে পলিটিক্যাল পার্টিসদের জন্য প্রযোজ্য আর কি এখানে, আর 2টা রোড ম্যাপ সাজেস্ট করেছে সম্ভবত প্রফেসর আলী রিয়াজদের জন্য, যে কোন পদ্ধতিতে আপনারা এটা করবেন, অথবা বাস্তবায়ন পদ্ধতির জন্য। সেই জায়গায় আমি যাব না, বাস্তবায়ন আগে নয়, আগে যে প্রস্তাবগুলো আছে সেগুলো গ্রহণ করা যায় কতটুকু কি। আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আপনারা যারা জাতির বিবেক এবং এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ক্লাসের সাথে কথা বলে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছেন এবং এই যে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে সবার মতামত গ্রহণ করার চেষ্টা করছেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা বলি নাই, আবার ক্ষমা চাচ্ছি, যে স্বাধীনতা যুদ্ধ থেকে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে শহীদের যে আত্মত্যাগ, তাদেরই আকাঙ্ক্ষাই তো এটা, তাদেরকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে। জুলাই গণ অভ্যুত্থান সহ দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, স্মরণ করছি। আজকে আমরা এই একই জায়গায় এসে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম 1 নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি। এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই
একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি। আমরা বহুমত প্রকাশ করার জন্য তো এই সংগ্রামটা করেছি। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে, সেই জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি, স্বাগতম জানিয়েছি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। এই দাবি ফেব্রুয়ারির 5 তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম। তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি, বাংলাদেশের জনগণ চেয়েছে। আমরা ফেব্রুয়ারির 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, এখানে আইনমন্ত্রীও ছিলেন। সেখানে আমরা বলেছি, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচারের আওতায় আনতে হবে। সেই জন্য আর্টিকেল 47 অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনে আনতে হবে। এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল 47-এ যে সংশোধনী আনা হয়, যে আইন প্রণয়ন করা হবে, সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল 31 এবং 35-এর কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না, আর্টিকেল 44-এর সুযোগ নিতে পারবে না, আর্টিকেল 102-এর সুযোগ নিতে পারবে না। সুতরাং আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেই বদনাম যেন আমাদের না হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে, সেই আইনে, সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে, কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে। সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে, সেটা এনে তারপরে প্রজ্ঞাপন হলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উৎপাদন না হয়। সেজন্য পরবর্তী যে সংশোধনীগুলো আপনারা সংসদের সংবিধানের জন্য প্রস্তাব করছেন, জুডিশিয়ারির জন্য প্রস্তাব করলেন, আমার ভাই আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটিতে যে চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে যাতে ভারসাম্য সৃষ্টি করা হয়, সেই বিষয়ে আপনাদেরকে আরো বেশি ব্রেন স্টর্মিং করতে হবে। কারণ এখানে যা যা আপনারা বলেছেন এবং লিখেছেন, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, আমরা দেখেছি। তাতে করে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সব দোষ লেজিসলেচারের, সব দোষ এক্সিকিউটিভের, সুতরাং এই দুইটাকে ধরো। এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে। রাষ্ট্রের মধ্যে আমার চাইতে আপনারা সবাই বিজ্ঞান ব্যক্তি। মন্টেস্কোর সেপারেশন অফ পাওয়ার থিওরির এসেন্সটা কি? ওটা হচ্ছে যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। সেই ভারসাম্যটা সৃষ্টি করার চেষ্টা করেন, এবং সেই ভারসাম্য এবং কোঅপারেশন, সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা এস্টাবলিশড হবে। আগের মতো এক্সিকিউটিভকে ফুয়ারার বানানো যাবে না, সেটা মানি, কিন্তু জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি, সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে, তাদেরকে বহাল রেখে 30-32 জন ফ্যাসিবাদের দূষক আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব?
তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে, যাদের মধ্য দিয়ে ফেসিবাদ তার আয়ুটা দীর্ঘায়িত করেছে। লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন, আমরা প্রশাসন এবং পুলিশ ক্যাডার সহ বিভিন্ন ব্যুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি, অনেকের রিটায়ারমেন্টে গেছে, অনেকের ভিতরে অ্যাকশনস হয়েছে, বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি। শুধুমাত্র 2000-এর বেশি সাজা দেওয়া হয়েছে রাতের কোর্ট পুলিশে এই ঢাকা সিএমএম কোর্ট থেকে, হেডেড বাই বিকাশ রায়। আচ্ছা, আইনমন্ত্রীকে বলবো যে বলা ভালো যদি অ্যাকশন হয়ে থাকে, কারণ এই লোয়ার জুডিশিয়ারির যেটা আমরা আর্টিকেল 116 অনুসারে চিফ জাস্টিসের হাতে ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার জন্য প্রস্তাব করেছি, এটা আমাদের 31 দফার একটা দাবি। সেটা ইমপ্লিমেন্ট করার আগে এই লোয়ার জুডিশিয়ারিকে ক্লিন করতে হবে, মেসেজ দিতে হবে যে দলীয়করণ, দলখানা, দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয়, সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং আপনাদেরকেও ইউ মাস্ট বি ব্রট টু দি জাস্টিস, এই কথাটা মেসেজ আকারে দিতে হবে। অনেক কথা বলার ছিল, আপনাদেরও সময় নেই, আমারও যাওয়ার তাড়া আছে, তবে আমার বক্তব্যগুলো শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের টিমের, আমাদের দলের মানে চেয়ারপারসনের উপদেষ্টা এখানে জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেব আছেন, উনি কথা বলবেন, বিস্তারিত আপনাদের সাথে থাকবেন। আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি চলে যাওয়ার জন্য, যদি আপনারা ইজাজত দেন তাহলে আমি যেতে পারি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদ। এর মধ্যে জনাব রাজিকুজ্জামান রতন, বাসদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাই। আমরা অধ্যাপক আলী রিয়াজের বক্তব্য শুনবো, তবে তার আগে একটু সংক্ষিপ্তভাবে শুনতে চাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য। তিনি বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আজকের এই নাগরিক কোয়ালিশনের সম্মানিত সহ আহ্বায়ক শহীদ আলম ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখ প্রকাশ করছি যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে আছেন। ভোলায় একটি জানাজায় অংশগ্রহণ করতে হবে, এই জন্য মূলত চলে যাওয়া। আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন আছেন, তিনি আপনাদের সাথে এখানে কথা বলবেন। আমি শুধু 3টি কথা বলে আমার খুবই সংক্ষিপ্ত কথা শেষ করে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকের আয়োজনকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাপারে ইতিমধ্যে সংস্কার কমিশনের সাথে বিস্তারিত সময় নিয়ে আমাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই প্রস্তাবনার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আজকে এখানে বেশ কিছু বিষয় আজকে দেখতে পেয়ে আমার ভালো লাগছে যে আমাদের চিন্তার মধ্যে অনেক বিষয় ইতিমধ্যে একটা ব্রিজ আউট তৈরি হয়েছে এবং আমি বিশ্বাস করি খুব কম সময়ের মধ্যে আমরা আরো বড় সেতু বন্ধনের জায়গায় জাতিকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বিনির্মাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, সংবিধান প্রসঙ্গে একটা কথা আমরা ছাত্র জীবনে খুব আলোচনা করতাম রাজনীতিতে, যে সুতা ঘুড়ি উড়ায় নাকি ঘুড়ি সুতা উড়ায়। তো আমাদের শিক্ষক তখন বলতেন যে আসলে সুতাও ঘুড়ি উড়ায় না আর ঘুড়িও সুতা উড়ায় না, মূলত হচ্ছে সুতা যদি ঘুড়িকে অস্বীকার করে তাহলে ঘুড়ির অস্তিত্ব থাকে না, ঘুড়ি যদি সুতাকে অস্বীকার করে তাহলে ঘুড়ি ওড়ার ক্ষমতা রাখে না। সংবিধান এবং জনগণের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম যে সুতা এবং ঘুড়ির মতো প্রত্যেকের অস্তিত্বের সাথে এটা একাকার এবং বিলীন হয়ে থাকে। আমি মনে করি
সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কারে আমাদের যত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, তার চেয়ে আমরা যারা এখানে আছি, আমরা মানুষের প্রতিনিধিত্ব করি, জনগণের প্রতিনিধিত্ব করি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের ব্যক্তিগতভাবে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনার সংস্কারগুলো অত্যন্ত অনিবার্য। কারণ মাননীয় আইন উপদেষ্টা একটা কথা বলে গিয়েছেন, আমি এই কথাটা সূত্র ধরে আমার নিজের কথাটা এই কারণে বলছি, আমার 142টা মামলা ছিল, মামলাগুলো 7 মাসে জামিন হয়েছে। আমার 4.5 বছর পর আমাকে বের হতে হয়েছে, এবং 3 বার বের হওয়ার পর 4র্থবার যখন আমি জেল থেকে বের হই, তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন আমাকে গাড়িতে তোলে, তখন এই মাননীয় আইন উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে অনেক ক্ষমতা আছে, সেই অনেক ক্ষমতা কিন্তু আমি নো অ্যারেস্ট নো হ্যারেস একটা পেপার আমার কাছে ছিল। আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এটা সাথে নিয়ে বের হবেন। আপনাদের এটা এই জন্য বলে রাখি যে সংবিধান, তারপরে জাস্টিস, চিফ জাস্টিস, এই জায়গাগুলো যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমাদের রাষ্ট্রের নির্বাহী জায়গাটা তার চেয়েও গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটাকে আসলে রাষ্ট্র তার জায়গায় ধারণ করে কিনা। তার দুটো কথা খুব বড় প্রয়োজন মনে করছি। আমি যখন গাড়িতে উঠি, আমার শ্রদ্ধেয় শহীদুল আলম ভাই, আমি বের হওয়ার পর আমি দেখা করে একবার কথা বলেছি, আমি জানি না শহীদুল আলম ভাই মনে আছে কিনা, বলেছিলাম যে আমি একাতে আমার একটা কোরআন শরীফ ছিল, কিচ্ছু নিয়ে বের হয়নি, কারণ তখন আমার অজানা আতঙ্ক ছিল যে আদৌ বের হয়ে বাসায় বসতে পারবো কিনা। এক হাতে শুধুমাত্র একটা কোরআন শরীফ নিয়েছি, যেটা আমি ওখানে পড়াশোনা করেছি, আন্ডারলাইন করেছি, রিমার্ক করেছি, আর এক হাতে আমার সেই নো অ্যারেস্ট নো হ্যারেজের পেপারটা ছিল। আমি এক পা জেল গেট থেকে বের হতে পারিনি, অর্থাৎ 4th টাইম যখন আমি বের হচ্ছি, 3 টার্ম তোমাকে নিয়েই গেছে, এবং 4th টাইম যখন বের হচ্ছি, তাও আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর আমাকে বের হতে হয়েছে। এবং বের হওয়ার সময় তারা আমাকে গাড়ি তুলছে, সমস্ত এজেন্সি লোকেরা গাড়ি তুলে চোখ বেঁধেছে। আমি এটা রাষ্ট্রের কাছে এই জন্য বলছি, এখানে রাষ্ট্রের মানুষেরা আছেন, আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, যে সংবিধান কত গুরুত্বপূর্ণ, আমাদের আইন অঙ্গন কত গুরুত্বপূর্ণ। আমার কাছে যখন নো অ্যারেস্ট নো হ্যারেজের পেপারটা আছে, আমি ওদেরকে চোখ বাঁধার সাথে সাথে আমি বললাম যে ভাই, আমি তো জামিনে বের হয়েছি, আমাকে এখন চোখ বাঁধবেন কেন, কোন মামলাটাকে নিয়ে চলো। আমি বললাম যে আমার কাছে একটা পেপার আছে, একটু যদি দেখেন। ওনারা সাথে সাথে আমার চোখ বাঁধা আমার পেপারটা সাথে নিলেন, নিয়ে বললেন যে মাসুদ ভাই, সবই তো বুঝেন আপনারা। আমি বললাম আমি তো সব বুঝি না, একটু যদি বলেন। তো বললো যে শোনেন, আপনার হাতে যে পেপারটা আছে, ওই পেপারটা আমার হাত ধরে বলতেছে, ওই পেপারটা শক্তি হলো এই পর্যন্ত, আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত, আর আমরা যারা আসছি আমাদের ক্ষমতাটা হলো এখানে আমার আঙ্গুল রাখতেছে, যে আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত। আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা, এত এত ক্ষমতা দেয়া আছে, তাহলে আমাদেরকে আটকালো কোথায়? আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম 15 বছর? কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো? 4 দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য। আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না, বলছি যে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, এইসবের যদি মন মগজ থেকে পরিবর্তন না আসে, কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ। সেইখানে আমরা তখন বলতাম যে, আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। সবই তো ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বলে যে ওটা এই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। শুধু এটি শেষ কথা নয়, আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে। তখন একজন আমাকে কানে কানে বলল, মাসুদ ভাই, আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয়। আমাদের জনতা এখন যে স্লোগান তুলেছে, একটা রাষ্ট্রের কথা বলে, আরেকটা আমাদের দেশের কথা বলে, ঢাকা না দিল্লি, এই কথা কেন বলে? বলার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমাকে বলা হলো, আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না, আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দিস ইজ সিনারিও। এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। সেই জন্য আমি আজকে এখানে যারা এই নাগরিক কোয়ালিশন, আপনারা সুন্দর আয়োজন করেছেন, আমরা অভিনন্দন জানাই। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দলেও আলোচনা হবে, আমরা এগুলো দেখব।
বিবেচনা করব, আপনাদের সাথেও কথা বলবো এবং আশা করি আপনারা আজকে যেভাবে আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ করে দিলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু একটা কথা বলবো, এইটুকু যে আসুন আমরা আমাদের মন মগজের সংস্কারের জন্য আমরা যারা একাডেমিশিয়ান আছি, আমরা যারা পলিটিশিয়ান আছি, জনগণের ক্ষুদ্র কর্মী হিসেবে যারা কাজ করি, তারা তাদের জায়গা থেকে যদি বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি, তাহলে গতকাল রাতের যে সিনারিও আমাদের দেশের মানুষের সামনে এসেছে, আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন পৌঁছতে পেরেছি, ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো এবং সেক্ষেত্রে নাগরিক কোয়ালিশনের এই সুন্দর প্রস্তাবনাগুলো আগামী দিনে জাতীয় ঐক্য নির্মাণে সুন্দর ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ ডক্টর মাসুদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজকে। অধ্যাপক আলী রিয়াজ এই গোটা ঐক্যমত্য তৈরির যে প্রক্রিয়া, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন, তার কাছ থেকে শুনতে চাইবো আমাদের এই প্রস্তাবগুলো সম্পর্কে তিনি কি ভাবছেন। নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। প্রথমেই এখানে আমি যে দাঁড়াতে পেরেছি, আপনারা যারা আসতে পেরেছেন, তার যে কারণ, যাদের কারণে, যাদের আত্মদানের কারণে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কারণে আমরা এখানে আসতে পেরেছি, তাদের যে আত্মদান, সেই আত্মদানের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা প্রকাশ করতে চাই। যে সম্ভাবনা তৈরি হয়েছে, শুধু সংবিধান নয়, একটা নতুন রাষ্ট্র কাঠামো গঠনের যে সম্ভাবনা জায়গাটা তৈরি হয়েছে, সেটা প্রধান এবং অন্যতম কারিগর হচ্ছে গত 16 বছর ধরে যারা একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, বিশেষ করে যারা জুলাই আগস্টে গত বছরে প্রাণ দিয়েছেন, আহত হয়েছে, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা, তাদের কাছে আমাদের দায় হচ্ছে একটি নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা। সেই জায়গার থেকেই আসলে নাগরিক কোয়ালিশনের এই প্রস্তাবগুলোকে আমি বিবেচনা করি। নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে যে 7টি প্রস্তাবের কথা বলা হয়েছে বা জেন্ডার কথা বলা হয়েছে, তার আগে 3টি নীতির কথা বলা হয়েছে। এর মধ্যে সংবিধানে ক্ষমতাসীনদের কারসাজি থেকে মুক্ত রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা, সাংবিধানিক ও জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের মাধ্যমে নির্বাহী বিভাগের উপর কার্যকর নজরদারি নিশ্চিত করা, ক্ষমতার কেন্দ্রীকরণ রোধে প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। যদিও এখানে উপস্থিত আইন উপদেষ্টা এবং পরবর্তী সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বিচার বিভাগে কিছু প্রশ্ন তুলেছেন, তারপরে আমি মনে করি যে চতুর্থটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কেন আমরা কেবলমাত্র এখনকার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে তৈরি করতে পারবো না। এটা ঠিক যে গত 16 বছরে, বিশেষ করে গত 16 বছরে গোটা বিচার বিভাগকে কলুষিত করে, বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি একটা রাষ্ট্র কাঠামো গঠন করতে পারবেন যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকের সুরক্ষার জন্য, তার যাবার জায়গা হিসেবে, এবং যদি এক্সিকিউটিভের এক্সেসেস তৈরি হয়, তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। বেসিক যদি রাষ্ট্র হিসেবে বিবেচনা করি, আমাদেরকে যে কারণে 3টি অঙ্গের কথা বলা হচ্ছে, তার মধ্যে বিচার বিভাগের কথা বলা হচ্ছে এই কারণে যে আপনি যে কোনো জায়গায় যান,
একটি প্রকৃত রিপাবলিক আপনি যদি করতে চান, গণতন্ত্রের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে নাগরিকের সাথে রাষ্ট্রের যে সামাজিক চুক্তি, সেটা যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে স্বাধীন বিচার বিভাগ ছাড়া উপায় না। সেই বিচার বিভাগের সাথে কতটা ক্ষমতা থাকবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ, নিঃসন্দেহে প্রশ্ন তোলাই যায়। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে, কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। আমার মাঝে মধ্যে সংশয় হয়, সন্দেহ হয়, সম্ভবত এটাও ঠিক, একটা রিপাবলিকে আপনি করতে পারবেন না। অতিরঞ্জন শোনাবে, কিন্তু আমি মনে করি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন একটা রিপাবলিক তৈরির প্রচেষ্টা হচ্ছে। কারণ যেভাবে কাঠামোগুলোকে ধ্বংস করা হয়েছে, প্রথমত স্বাধীনতার পর থেকেই এগুলো ভয়াবহ দুর্বল ছিল, ভঙ্গুর ছিল, ক্ষয়িষ্ণু ছিল। পরবর্তী সময়ে 52 বছর ধরে ক্রমাগতভাবে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারই পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি যে খুব সহজে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেছে। কেউ কেউ প্রশ্ন তোলেন, সঙ্গত কারণে প্রশ্ন তোলেন যে 72-এর সংবিধানে যদি এই হবে, তাহলে আগের ক্ষেত্রে 16 বছরের আগে কেন ফ্যাসিবাদী শাসন তৈরি হলো না? তাহলে সম্ভবত 72-এর সংবিধানের মধ্যে সবকিছু উপাদান নেই, অবশ্যই নেই, সবকিছু নেই। কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন, সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। এটা 1983 সালে, আত্মপ্রচার অর্থে বলছি না, 1983 সালে লিখিতভাবে আমি এই দাবি করেছিলাম যে বাংলাদেশে একটি সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। 1993 সালে প্রকাশিত বই আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ খোলা আছে। একটা উদাহরণ দিই, 1991 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ যখন পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করে, তখন একটা ভয়াবহ কাণ্ড হয়েছে। 75 সাল থেকে, এবং সেটা চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য, সবকিছু মিলেই এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস। একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোন রকম আবারও বলি, কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়া। আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতলগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে, তার পথটা সংবিধানের মধ্যেই ছিল, এবং সেটাকে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। সেই কারণে আমি বলি, হ্যাঁ আপনারা বলেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে মনে করি আপনাদের ধন্যবাদ প্রাপ্য। আপনারা বলেছেন যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদের প্রশ্ন, আসলে 2 বারের প্রশ্ন। প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই, ওয়েস্টমিনিস্টার স্টাইলে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই। তিনি 2 দিনও হতে পারেন, 5 বছর হতে পারেন। পার্লামেন্টের মেয়াদ যতক্ষণ পর্যন্ত একজন মেজরিটি কমান্ড করে, মেজরিটি আছে তার, ততক্ষণ পর্যন্ত। ফলে এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে একটু আমাদের সচেতনতা দরকার। আমরা 2 বার বলছি না, 2 মেয়াদ বলছি। কারণ আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী মেয়াদ তো 5 বছর, আমি 6 মাসের জন্য হইলাম, এটা তো বিবেচ্য হবে না, তা নয়। সংবিধান সংস্কার কমিশন 2 বারের কথা বলেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সব আলোচনায় এই মুহূর্তে বলা
যাচ্ছে না, তার কারণ হচ্ছে একটা আলোচনার প্রক্রিয়া চলছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে জাতীয় ঐক্যমত্য কমিশনতে আলোচনায় রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে। তারা একটা জাতীয় ঐক্যে পৌঁছতে চান, একটি জাতীয় সনদ তৈরি করতে চান, এ বিষয়ে সংশয় নেই। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, যে যেহেতু ওয়েস্টমিনিস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে যে এর আগে 1991 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল? তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা হচ্ছে যে আগের গভর্নমেন্ট যেটা ইলেক্টেড হবে সেটাই ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে পালন করবে। 1972 সালে গণপরিষদ ভেঙে যাওয়ার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার 73 সালে নির্বাচন করেছিল। এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস, এটাই স্বাভাবিক। কিন্তু এটাই ওয়েস্টমিনিস্টার স্টাইলে এটাই হওয়ার কথা। আমরা তো সেটা পারিনি, আমরা তো ব্যর্থ হয়েছি। আমাদেরকে তো একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে হয়েছে। তাহলে একটা রাজনৈতিক বাস্তবতা এই প্রশ্নগুলো উঠছে, এবং এই প্রশ্নগুলোকে আমাদের রাজনৈতিক বাস্তবতা হিসেবে বিবেচনা করতে হবে। উচ্চকক্ষের ক্ষেত্রে আপনাদের প্রস্তাবগুলোর মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে উচ্চকক্ষের ক্ষমতা কতটা হবে। উচ্চকক্ষের প্রচুর ক্ষমতা দেওয়ার আমিও বিরুদ্ধে। উচ্চকক্ষের মূল দায়িত্বটা আসলে এক অর্থে মনিটরিং করা। এর বাইরে যতই আপনি এক্সপ্যান্ড করবেন, ততই যেটা হবে ডুয়েল সেন্টার অফ পাওয়ার তৈরি হতে পারে। এই ডুয়েল সেন্টার অফ পাওয়ার তৈরি করার জায়গায় গেলে গভর্নেন্সের সমস্যা। লোয়ার হাউসের কাছে আপনার গভর্নেন্সটা রাখতে হবে, শাসনের দায়িত্বটা থাকতে হবে যেখান থেকে প্রধানমন্ত্রী তৈরি হচ্ছে, অর্থাৎ লোয়ার হাউস থেকে। সেই জন্য সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে লক্ষ্য করলে দেখবেন যে আমরা আবার খুব বেশি ক্ষমতা দিইনি, একটা প্রোটেকশনের জায়গা তৈরি করেছি। আপনাদের প্রস্তাবগুলি নিয়ে আরো এক সময় আমি আশা করি যে আরো ছোট আকারে বা সকলের সাথে টেবিলে একদিকে আরেকদিকে বসে কথাবার্তা আমরা বলতে পারবো। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই আলোচনাগুলো আপনারা পাবলিক ডিসকোর্সে আনার, জনগণের মধ্যে আনার যে ব্যবস্থাটা করেছেন সেই জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ না, আমার কাছে মনে হয়েছে যদি এইখানে এই সুযোগে আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি দায়িত্ব থাকার বিবেচনায় বলতে পারি, এইটা একটা বড় কাজ হচ্ছে। আপনারা কথা বলুন, নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কোনো না কোনো ভাবে নাগরিকদের সংযুক্ত করতে হবে, সেই কাজটা আপনারা করছেন। এখানে এই প্রস্তাবগুলোর বিভিন্ন বিষয় আছে, সেগুলো নিয়ে হয়তো আমাদের বিনিময় থাকতে পারে। পথরেখার কথা বলতে গিয়ে অনেকে বলছেন যে পথরেখাটা আগে ঠিক করতে হবে তারপরে। আমি এই জায়গায় একটু ভিন্ন মত পোষণ করি, এটা একটু রেকর্ডের জন্য থাকা দরকার। আমি মনে করি প্রিন্সিপালস গুলো আগে ঠিক করতে হবে, আমরা কি করতে চাই। কারণ আপনি যদি প্রথমেই পথরেখা নিয়ে আলোচনা শুরু করেন, তাহলে প্রিন্সিপালস এর জায়গাগুলোতে সম্ভবত অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হতে পারে। আসলে আমরা সিদ্ধান্ত নিই আমরা কি কি বিষয়ে একমত হতে পারছি। আমরা কি প্রধানমন্ত্রী 2 টার্মের ব্যাপারে একমত হতে পারছি? আমরা কি বিচার বিভাগের একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের ব্যাপারে একমত হতে পারছি? সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের ব্যাপারে একমত হতে পারছি? পার্লামেন্টের যেই স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলোর ব্যাপারে আমরা একমত হতে পারছি? গণভোটের ব্যাপারে কি আমরা নিশ্চিত হতে পারছি, একমত হতে পারছি? আমরা কি আপার হাউসে পিআর এর পদ্ধতিটাতে একমত হতে পারছি? এনসিসি প্রতিষ্ঠার ব্যাপারে আপনারা এনসিসির বিষয়ে কিছু কিছু একভাবে সমর্থন করেছেন, ক্ষেত্র বিশেষে আপনাদের কিছুটা রিজার্ভেশন আছে। ওয়েলকাম, আপনারা রিজার্ভেশনটা দেখিয়েছেন, ভালো আলোচনা হোক। এনসিসির লক্ষ্যটা যদি স্পষ্ট থাকে আমাদের কাছে, এনসিসিটা তারা করা হচ্ছে কেন? রাষ্ট্রের 3টি অঙ্গের প্রতিনিধিদের জাতীয় এবং রাষ্ট্রীয় স্বার্থে এক টেবিলে আনার ব্যবস্থা করতে হবে, এবং সেইখানেই আসলে আমরা বলেছি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সেইখানেই আপনি ডিফেন্সের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়ার কারণ হচ্ছে অন্যত্র যেটা হয়েছে অতীতে এগুলি ব্যক্তিগত পছন্দ দিয়ে নির্ধারিত হয়েছে। এখন আসুন
সকলে মিলে আলোচনা করি। দরজাটা বন্ধ করে টেবিলের চারদিকে রাষ্ট্রের 3টে অঙ্গের প্রতিনিধিরা জাতীয় স্বার্থকে সামনে রেখে একত্রে বসতে পারবে। আইডিয়াটা হচ্ছে এই জায়গায়। সেখানে একটা ক্ষমতা, আপনি কিছুটা ক্ষমতা চান ভালো, কিন্তু একটা ফোরাম তৈরি করা দরকার যেখানে আলোচনাগুলো করা যাবে। রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থ সমস্ত কিছুকে ট্রান্সেন্ড করবে এরকম একটা ফোরাম দরকার। ফলে আমি আপনাদের প্রস্তাবিত পথরেখা নিয়ে মন্তব্য করছি না, কেননা এটা একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি এখন যে দায়িত্বে আছি সে কারণে আমি এই ভুল বোঝাবুঝিটা তৈরি করতে চাচ্ছি না। আমরা আলোচনা করছি রাজনৈতিক দলগুলোর সাথে, আলোচনার প্রাথমিক পর্যায়ে আলোচনা। আমি আশা করছি ঐক্যমত্য কমিশন আশা করে 15 তারিখের মধ্যে, মে মাসের 15-16 তারিখ, 15 তারিখ আমাদের লক্ষ্য, তার মধ্যে আমরা 15 মের মধ্যে শেষ করতে পারবো। তারপর আমরা দ্বিতীয় রাউন্ডের আলোচনায় যাব এবং সেখানে সম্ভবত আমরা পথরেখার বিষয়টা আলোচনা করতে পারবো। এটা আমি আশা করি, আমরা আশা করছি যে সেখানে পথরেখার বিষয়ে আমরা আলোচনা করতে পারবো। কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিটা কোথায়, কোন জায়গাগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলো চিহ্নিত করা দরকার। কিছু কিছু অংশে চিহ্নিত হয়েছে, কিছু কিছু বিষয়ে একমত আছে, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে। আমরা আশা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেগুলো সম্পাদন করা যাবে। শেষ কথাটা আমি যেটা বলি, এটাকে আমরা জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবে বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টটা বাইন্ডিং হতে হবে। নন বাইন্ডিং কমিটমেন্টের ব্যাপারে জনগণের আস্থা নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে 1990 সালে এইরকম একটি লিখিত চুক্তিও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো মানে না। উইথ ডিউ রেসপেক্ট টু পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর সাথে আমি প্রত্যেকদিন আমাদেরকে কথাবার্তা বলতে হচ্ছে। আমরা বলবো অবশ্যই, কারণ দেশ রাজনৈতিক দলগুলোই চালাবে। ফলে কিন্তু নন বাইন্ডিং কোন রকম জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনৈতিক দলগুলোর কাছে এই সুযোগে আমি যদি আমাকে যেহেতু সময়টা দিয়েছেন, নন বাইন্ডিং এর জায়গায় বাইন্ডিং এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা ভাবুন। আপনারাই বলুন কিভাবে এটা বাইন্ডিং করা যেতে পারে, আপনারা বলুন। কারণ ঐক্যমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকারের বিষয়টা আমি জানি না। অন্তর্বর্তী সরকার, আমি যতদূর জানি, তাদের কোনো প্রপোজাল নেই, জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো প্রস্তাব নেই। কিন্তু এটা কোনো অবস্থাতেই একটা জাতীয় সনদ তৈরি যথেষ্ট নয়। জাতীয় সনদকে বাইন্ডিং করতে হবে। আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা বিবেচনা করুন, ভাবুন, নিশ্চিত যাতে করে জনগণের আস্থাটা থাকে। এত বড় আত্মদানের পর, এত মানুষের প্রাণ যাবার পর, 16 বছরের অভিজ্ঞতার পর যদি আমরা এই জায়গায় না আসতে পারি যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু আক্ষরিক অর্থে নয়, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা মানতে বাধ্য থাকব। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে। আমি কোন রকম অন্যথা হওয়ার সুযোগ দেখি না। আমি আশা করি রাজনৈতিক দলগুলো সেটা বিবেচনা করবেন। আমরা এক সময় আলোচনা করবো কিভাবে সেটা করা যায়। কিন্তু আগে দরকার কি বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেটা নির্ধারণ করা। আবারও আমি একটু বেশি সময় নিলাম। সকলের কাছে আমার ক্ষমাপ্রার্থী, উদ্যোক্তাদের কাছে বিশেষ করে। আশা করি আপনাদের এই প্রক্রিয়ার সঙ্গে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যুক্ত থাকতে পারবো এবং যেখানে আমাদের প্রয়োজন হবে আমাদের ডাকবেন, আমরা উপস্থিত হব। আপনারা নাগরিক সমাজের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমি আবারও আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ। এই একসাথে কাজ করার যে আশা, সেটাই বোধহয় আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে এবং সামনেও এগিয়ে যেতে সাহায্য করবে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো জনাব জুনায়েদ সাকিকে। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। জনাব জুনায়েদ সাকি
এই গোটা রাজপথে যে আন্দোলন চলছে সেখানে আমাদের সাথে